আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গ্লোবাল সাউথ ভারতের আয়োজনে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন। ফার্স্ট রেসপন্ডার की तरह अपने मित्र देशों की सहायता कर रहा है। ভারত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ এই সামিটে যোগ দেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের তরুণদের কথা স্মরণ করেন, যারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের কারিগর ছিলেন। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic environment-friendly Bangladesh. কার্বন নিঃসরণ, সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব, এই তিন সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন করা গেলে বিশ্বের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতারা প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্বজনরা। রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, 15 বছর ধরে সুষ্ঠু বিচার দাবি করে আসলেও আওয়ামী লীগ সরকার বিচার দূরে থাক, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত পর্যন্ত করেনি। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত সহ 7 দফা দাবি জানান স্বজনরা। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারান বাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা। এছাড়া নারী ও শিশুসহ নিহত হন আরও 17 জন। 15 বছর আগে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা অভিযোগ করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনা কর্মকর্তাদের। দাবি করেন, এ নিয়ে এতদিন কথা বলতেও বাধা দেয়া হয়েছে। It's an international conspiracy. It had nothing to do with the Dalbhat operation, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। এই পুরো ইনসিডেন্টের পিছে অনেক কনস্পিরেটর ছিল যারা সাধারণ জওয়ান না। মুখ বন্ধ করে আমার বসে থাকা লাগতো, কারণ আমার তো কিছু করার নেই, কারণ দেশটা তখন স্বাধীন ছিল না, কিন্তু দেশ এখন স্বাধীন আছে। এবং এই স্বাধীন দেশে স্বাধীন জনতার জন্য আমি চাই এবং আমরা সকলে চাই যে মানুষজন জানি আসলে জানুক যে এই হত্যাকাণ্ডটা কারা করেছে, কেন করেছে। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি, বিচারের নামে প্রহসন হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সেই সময়ের সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশেরও দাবি জানানো হয়। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। 25 ফেব্রুয়ারি সেনা শহীদ দিবস পালন ও হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করতে বলে অভিযোগ করেছে গুমের শিকার পরিবারের সদস্যরা। উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক লেখালেখির কারণে তাদেরকে গ্রেফতার করে দীর্ঘদিন গুম করে রাখা হতো, পরে জঙ্গি বলে চালান করা হতো আদালতে। জোরপূর্বক নেয়ার চেষ্টা করা হতো 164 ধারায় জবানবন্দি। বিগত সময়ে জঙ্গি নাটক সাজানোর কারিগর র্যাব ও অন্যান্য সংস্থাগুলোকে সংস্কারের দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আর 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন। 90 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ থেকেই। বিকেলে কুর্মিটোলার স্বাস্থ্য হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এ দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে, লুটপাট করেছে, তাদের সেই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানান তারা। প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফি মওকুফের ব্যবস্থা নেওয়ার আহ্বানও তাদের। আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন, আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব। প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত 4 উপদেষ্টা। বিকেলে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে 4 উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশের বন্ধু হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরের প্রেস ক্লাব মিলনায়তনের সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারাই ভবিষ্যতে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করবে, তাদেরকে পরাজিত করে ছাত্র জনতা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। মেজবাহ হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ছাত্র জনতার উপর দলীয় নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার ঘটনাকে শেখ হাসিনার সন্ত্রাসী কাজ উল্লেখ করে অবিলম্বে তার দল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা যে এত জিঘাংসু রক্তপিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে গণহত্যা চালিয়েছে শীঘ্রই তার বিচার হবে। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক।
এখানে অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। এদিকে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারত করে ডাক্তার মঈন খান বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এখানে যত স্বৈর শাসক আসুক, যারা গণতন্ত্রের নামে দেশে এক না একতন্ত্র কায়েম করেছে, তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃপ্রতিষ্ঠিত করবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এমএসটি এর শিক্ষার্থী ইয়ামিনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিকেলে শহীদ সাংবাদিক মেহেদী হাসান ও শহীদ জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা ও দোয়া কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতন আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জামায়াত সহায়তা করবে বলেও জানান দলটির আমির। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা নিশ্চিতের আহ্বানও জানায় জামায়াত। এছাড়া ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এইরকম যতগুলা পরিবার অসহায় হয়ে পড়েছে, বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা। চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সে মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 8 বছরের বন্দিশালা নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনে সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এনটিভির কাছে। রনি রায়হানের ক্যামেরায় সে গল্প তুলে ধরছেন নাজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে উঠেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি। এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম, 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের 8টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের 2 চোখ। 24 আওয়ার ব্লাইন্ড ফর চোখ বেঁধে রাখে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভৃতির জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল।
আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং মানে চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাওয়ার বন্ধ হওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো তারা বলতো না এখন কটা বাজে। আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন দেখলাম বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করলাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন বলি যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু পর দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানকার লোকজন আমাকে জানায় যে এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। যে মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মাঙ্কি পক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছেন বলেও জানানো হয়েছে বিমানবন্দরের এক প্রেস বিজ্ঞপ্তিতে। মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্সের লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এদিকে জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের 16263 এবং 10655 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শাহবাগে সমাবেশ করেছে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। সকালে বিভিন্ন প্রতিষ্ঠান মিছিল নিয়ে এসে শাহবাগে জড়ো হয় কর্মীরা। পরে প্রায় 4 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। পরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান আন্দোলনকারীরা। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, স্থায়ী নিয়োগপ্রাপ্তদের মতো একই কাজ করলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। স্থায়ী না হওয়ায় অধিকাংশ সুযোগ সুবিধা দেয় না নিয়োগকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। যদি আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের এই সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন না হয়, যদি এই আউটসোর্সিং নামক দাস প্রথা, গোলামি প্রথা বাতিল করে আমাদের যদি স্ব প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং চাকরি বয়স শিথিল করে রাজস্বকরণ না করা হয়, তাহলে আবারও আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরের আউটসোর্সিং কর্মচারীদেরকে সাথে নিয়ে পরবর্তী যে সকল করণীয় আছে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কমেছে চিনির দাম। আগে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি 135 টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 127 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে 8 থেকে 10 টাকা। একই সাথে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও। এমনটি জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতি। 5ই আগস্টের পর থেকে চিনির দাম কমেছে। বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি 118 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে 122 টাকা থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে সরকারি চিনি মিল গেটে বিক্রি করা হচ্ছে 125 টাকা করে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।